নমস্কার বন্ধুরা, আদাব। আমি এলাম লাইভে, সৈকত ভট্টাচার্য। আজ যে খুব আনন্দের দিন, যন্তর মন্তরে একটি চমৎকার আন্দোলন শুরু হয়েছে গতকাল থেকে। সেটা হলো রিজার্ভেশনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই উপজাতীয় চিন্তা থেকে, যেরকম বর্ণ প্রথা এবং জাতি প্রথা মেনে রিজার্ভেশন দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে এবার উচ্চ বর্ণের যারা কিনা গরিব এবং মধ্যবিত্ত মানুষ, এরা কিন্তু গর্জে উঠেছে। পুরো সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে একদিকে বামপন্থীরা থাকবে, যারা চেঁচিয়ে বলবে যে উচ্চবর্ণ এবং মূলত ব্রাহ্মণরা নাকি যুগ যুগ ধরে এক্সপ্লয়েট করেছে এবং সেই জন্যে আজকে নাকি দলিতদেরকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে। এবং পরে দেখা যায় যে মধ্যবর্ণ, যারা কিনা যে ধনী কৃষক যাদের বর্ণ থেকে আসে, তাদেরকেও ওবিসি হিসেবে সরকারি চাকরিতে সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে দক্ষিণপন্থীদের, যারা চেঁচিয়ে চেঁচিয়ে বলবে যে মুসলিমরা নাকি বাইরে থেকে এসছে এবং ওদের যে রাজা সুলতান বাদশারা ছিল তারা নাকি নানা ধরনের মন্দির ভেঙেছে, অত্যাচার করেছে এটসেট্রা, এবং সেই জন্য এখনকার মুসলিমদের নাকি শাস্তি দিতে হবে, মেরে ভাগিয়ে দিতে হবে, পাকিস্তান বা বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। তো এই দুটো লজিকের যে বুনিয়াদ কিন্তু একই রকম। এরা বিশ্বাস করে যদি কোনো ব্রাহ্মণ, পুরোহিত অথবা কোনো কায়স্থ অথবা রাজপুত জমিদার যদি আজ থেকে 1000 বছর আগে কোনো দলিত অথবা ওবিসি অথবা বানিয়ার ওপর অত্যাচার করে থাকে, ওবিসির ওপর অত্যাচার করে থাকে, তাহলে এই 1000 বছর পর নাকি এখনকার দিনে যারা উচ্চবর্ণ তাদেরকে শাস্তি পেতে হবে। সেরকম ভাবে আবার আমরা যদি দক্ষিণপন্থীদের দেখি, এরাও বিশ্বাস করে আজ থেকে 500 বছর আগে যদি কোনো মুসলিম শাসক সত্যি অত্যাচার করে থাকে হিন্দু প্রজার ওপর, তাহলে নাকি আজকের মুসলমানকে শাস্তি পেতে হবে। এই দুটোই হাস্যকর, থিওরি। এবং এই হাস্যকর থিওরিটার পেছনে লুকিয়ে আছে একটাই কথা, সেটা মানুষের কাছে আসল বিষয়টা জানতে দিও না, অর্থনীতি সম্পর্কে মানুষকে চিন্তা করতে দিও না। একটা মানুষের চিন্তা কি থাকে, কিভাবে মোটামুটি শিক্ষিত হব, শিক্ষিত হওয়ার পর মোটামুটি একটা আর্নিং করব, আর্নিং করার পর যে বিয়ে শাদী করব, এবং কিভাবে একটা লেজার লাইফ, একটা সুন্দর একটা লেজার এবং যে ওয়ার্ক লাইফের মধ্যে একটা ব্যালেন্স করে চলব, এটাই তো। অথচ এর জায়গা থেকে মানুষকে সরিয়ে আনার জন্য এ ধরনের যে ব্রাহ্মণ বিদ্বেষ এবং কিনা যে মুসলিম বিদ্বেষ, এই দুটো খেলা এই ভারত জুড়ে চলছে লাগাতার ভাবে। এটাকে ভাঙতে পারে মূলত দুজন। আমি বারবার একটা কথা বলি, একজন হলো উচ্চবর্ণের মধ্যে যারা কিনা গরিব এবং মধ্যবিত্ত মানুষ, যারা মেজরিটি, উচ্চবর্ণের মেজরিটি এরা। কারণ উচ্চবর্ণের মধ্যে যারা পয়সাওয়ালা, এরা তো বেশ যে দলিতদের যে ভোট পেতে, ওবিসিদের ভোট পেতে, এসব সংরক্ষণকে সাপোর্ট করে নিজেরা যে নেতা মন্ত্রী হয়ে বসে আছে অথবা বড় বড় ব্যবসাপাতি করছে। কিন্তু উচ্চবর্ণের যারা গরিব এবং মধ্যবিত্ত, তারা কিন্তু কিছুই পাচ্ছে না। অন্যদিকে আরেকটা খুব শক্তিশালী অংশ আছে, যারা আরো বেশি শক্তিশালী, তারা হলো এসসি এবং এসটিদের সেই অংশটা যারা এই রিজার্ভেশনের ফলে কোনো লাভ পাচ্ছে না, অর্থাৎ এসসি আর এসটিদের যে দরিদ্রতম অংশটা। আমরা জানি এসসি আর এসটির মধ্যে কোনো একজন এসসি বা এসটি যদি সংরক্ষণের সুবিধা পায়, পেয়ে সরকারি চাকরি পায়, তারপর তারা ছেলে মেয়েও কিন্তু একইভাবে সরকারি চাকরির সুবিধা পেতে থাকে। এটা কেন হবে? একবার তুমি যখন পেয়ে গেছো তার মানে তোমার কন্ডিশন ভালো হয়ে গেছে, তাহলে তুমি কেন আবার সংরক্ষণের আওতায় থাকবে? তোমার আর কোনো সংরক্ষণের জায়গা থাকবে না, বরং তোমাকে সরিয়ে দেওয়া হবে এবং যারা বাকি রইল, যাদের পরিবারের কেউ আজ অব্দি কখনো সরকারি চাকরি পায়নি, তাদের মধ্য থেকে সংরক্ষণের সুবিধাটা পাক। আবার তারা যখন পেয়ে যাবে তারপর আবার তাদেরকে সরিয়ে নাও। আরো কম যারা ছিল, যারা আরো দরিদ্রতম অংশ, যাদের কাছে আরো কম সুযোগ পেয়েছে, ওরা পাবে। এভাবে হোক। তাহলে এসসি এই যে অ্যান্টি রিজার্ভেশন আন্দোলন, এটা শুধুমাত্র কিন্তু উচ্চবর্ণের আন্দোলন নয়, এটা উচ্চবর্ণের মধ্যবিত্ত এবং গরিবদের আন্দোলন। এবং এই আন্দোলনটা কিন্তু আসলে দলিত
এবং আদিবাসী এসসি এসটি যারা এখনো অবধি সংরক্ষণের আওতায় তার কোনো জেনারেশন আসেনি, সেই অংশটারও আন্দোলন। কারণ এই রিফর্মটা হয়ে গেলে এদেরও সুবিধা হবে। অন্যদিকে ঝাড় কারা খাবে? ঝাড় খাবে হলো পয়সাওয়ালা উচ্চবর্ণ এবং পয়সাওয়ালা এসসি এসটি, যারা এখন কিনা যে নেতা মন্ত্রী হয়ে লুটপাটকেল চালিয়ে পুরো ফুলে ফেপে উঠেছে, আবার টুকটাক ব্যবসাপাতি করে ফুলে ফেপে উঠেছে। এই অংশটা ঝাড় খাবে এই আন্দোলনে। এই আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ। এটা ককরোচের আন্দোলনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আন্দোলন। ককরোচ আন্দোলন জাস্ট একটা অ্যান্টি বিজেপি আন্দোলন। এটার না মাথা আছে না মুন্ডু আছে, কোনো ফিলোসফিও নেই। অন্যদিকে হ্যাঁ, হিন্দি হার্টল্যান্ড মানুষের অজস্র ক্ষোভ আছে বিজেপির প্রতি, যেটা ন্যায়সঙ্গত। বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, তার অর্থনৈতিক কোনো বিকাশ করতে পারেনি এতদিন ধরে ক্ষমতায় থেকে। তো সেই জন্য মানুষ, যে যুব সমাজ রেগে গেছে, তার আন্দোলন ঠিক আছে, সেটারও যথেষ্ট কারণ আছে। কিন্তু এই যে অ্যান্টি রিজার্ভেশন আন্দোলন শুরু হয়েছে, এটাকে ঠিক পথে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই চমৎকার একটা রেজাল্ট আমরা দেখতে পারি। এবং এই যে ট্রাইবালিজম, এই যে জাতিবাদ, হিন্দু মুসলমান ব্রাহ্মণ দলিত রাজপুত যাদব, এই ঢপ থেকে বেরিয়ে আলটিমেটলি শ্রেণীতে আসা মধ্যবিত্ত গরিব শ্রমিক কর্মচারী, এই জায়গাগুলোতে আসা, এবং মূল যে বিষয় কাদের হাতে পুঁজি, কাদের হাতে ব্যবসা, কাদের হাতে পয়সা, এই দ্বন্দ্বে মানুষকে আসতে এটা সবচেয়ে বেশি সাহায্য করবে। তবে আবারও বলি, এই মুভমেন্টটাও কিন্তু ভীষণভাবে হিন্দি হার্টল্যান্ড সেন্ট্রিক। হিন্দি হার্টল্যান্ডের মানুষই এর বিরুদ্ধে গর্জে উঠেছে, হিন্দি হার্টল্যান্ডের উচ্চবর্ণের গরিব এবং মধ্যবিত্তরা। এবং আমরা যদি ককরোচ পার্টিটার আন্দোলনও কিন্তু মূলত হিন্দি হার্টল্যান্ড গুজরাট সেন্ট্রিক। অর্থাৎ হিন্দি হার্টল্যান্ড এবং গুজরাট কিন্তু এবার আস্তে আস্তে করে উন্নত চিন্তা ভাবনার দিকে একটু একটু এগোচ্ছে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গলের কোনো চিন্তা ভাবনা নেই, একটা নারী পূজারী জাতি, তো স্বাভাবিকভাবে উন্নত চিন্তা কম করতে পারে, আমার বলতে কোনো বাধা নেই। তো তাদের এখানে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য মেয়েরা যেখানে সেখানে রাস্তায় শুয়ে পড়ছে, যেখানে সেখানে আন্দোলন করছে, ট্রেন আটকে দিচ্ছে, এবং এখানকার শুভেন্দু অধিকারীর সরকার একটা কোনো অ্যাকশন নিতে পারছে না। কারণ উনি এটা প্রমিস করে এসেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার দেবেন। উনি তো এটা প্রমিস করে আসেননি যে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেব না, সেই জায়গায় টাকাটাকে আমরা প্রোডাক্টিভলি ইনভেস্ট করব। উনি তো এরকম কোনো তো ইয়ে দিয়ে আসেননি প্রমিস করে। উনি প্রমিস করেছেন অন্নপূর্ণা ভান্ডারই দেবেন। ও তো স্বাভাবিক এখন কথা বলার জায়গা নেই। মানে ওয়েস্ট বেঙ্গল কোনো প্রোগ্রেসিভ চিন্তা করতেই পারে না, এটা হলো মূল। একটা নারী পূজারী জাতির পক্ষে প্রোগ্রেসিভ চিন্তা করা সম্ভব না, এটা আগে বুঝতে হবে। তো যাই হোক, হিন্দি হার্টল্যান্ডের লোকেরা আগে বলতো জয় সিয়ারাম, এখন বলে জয় শ্রীরাম। গুজরাটের লোকেরা চিরকালই বলে জয় শ্রীকৃষ্ণা। তো ওরা এগিয়ে জয় কালী জয় দুর্গা বলা বাঙালির থেকে এটা নিয়ে কোনো সন্দেহের বিষয় না, এটাই সত্য। তো যাই হোক, আমি বিশ্বাস করি যে উচ্চবর্ণের যে গরিব এবং মধ্যবিত্ত মানুষ আস্তে আস্তে এই সিস্টেমের বিরুদ্ধে গর্জে উঠবে। তারা অলরেডি এটা বলা শুরু করেছে যে আমাদের সেই 1000 বছর আগে কে কি করেছিল তার জন্য পেনালাইজ করার কোনো মানে নেই, এবং তারা এর সঙ্গে মুসলিমদেরও জুড়ুক, মুসলিমদেরও ব্যাপারটাকে বোঝানো হোক। ঔরঙ্গজেব কি ছিল, আকবর কি ছিল, ভালো ছিল না খারাপ ছিল পরের প্রশ্ন, খারাপ হয়ে থাকলেও আজকের কোনো মুসলমানকে তার জন্য পেনালাইজ করা যায় না, এই সহজ কথাটা বলে দেওয়া। সেই জন্যে এইভাবে এই আন্দোলনকে বিস্তৃত করতে হবে এবং বোঝাতে হবে যে দীর্ঘদিন ধরে এসসি এসটি কোটা এমনভাবে করে রাখা হয়েছে যে এতে একটা ক্রিমি লেয়ার তৈরি হয়েছে, যে এতে আসলে একটা এদের মধ্যে যারা পয়সাওয়ালা, সেই পয়সাওয়ালা লোকদের সঙ্গে আসলে উচ্চবর্ণের পয়সাওয়ালাদের একটা জোট। ভারতে মূল সমস্যা দুটো,
একটা হলো যে গুজরাটি মারোয়াড়িদের হাতে সমস্ত ব্যবসার পুঁজি কনসেন্ট্রেটেড, আরেকটা হলো হিন্দিভাষী ভোট ব্যাংক মূলত ভারতের কেন্দ্রীয় সরকারকে ডিটারমিন করছে এবং কেন্দ্রীয় সরকারের হাতেই অধিকাংশ ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা, এবং এর বিরুদ্ধে সংবিধানে কোনো কার্যকর যে মেকানিজম নেই একে কাউন্টার করা যায়। তো এর বিরুদ্ধে আন্দোলন অবশ্যই দরকার, এবং তার মানে এই নয় যে আমরা হিন্দি ভাষী মানুষের বিরোধী, আমরা গুজরাটের মানুষের বিরোধী। তাদের মধ্যে যারা নিপীড়িত অংশ, বিশেষ করে এই অংশটা উচ্চবর্ণের যে দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষ, এই অংশটা কথা বলুক, এটা আমি চিরকাল চেয়েছি এবং আজকে প্রথম তারা কথা বলেছে। আমার মনে হয় এবার কিন্তু একটু হলেও আলোর রেখা আমি প্রথম দেখতে পেলাম ভারতের পলিটিক্সে। আমেরিকাতে আমরা জানি যে জোরহান মামদানি জিতছে, আব্দুল আল সাইদ জিতছে, বার্নি স্যান্ডার্স জিতছে, সমাজতন্ত্র জিতছে, শ্রেণী সংগ্রাম আস্তে আস্তে আরো পপুলার ওয়ার্ড হচ্ছে, আইডেন্টিটি পলিটিক্স আস্তে আস্তে হারছে। চীনে সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা, চীনের উৎপাদন ব্যবস্থা যে সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা, সেটা আস্তে আস্তে সর্বজন স্বীকৃত হচ্ছে, আস্তে আস্তে আরো মানুষ বেশি করে জানছে, তারও আরো বেশি বেশি করে চীনে যাচ্ছে, চীন থেকে চীনে দেখছে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমার দেশে কেন নেই। এটা আমি আমেরিকানদের কথা বলছি, ইউরোপিয়ানদের কথা বলছি, তারা শিখছে। চীন আস্তে আস্তে হাইটেক গুডসে ঢুকছে এবং হাইটেক ইন্ডাস্ট্রিতে ইউরোপ, আমেরিকা এবং জাপানের শ্রমিক শ্রেণী যে একটা মনোপলি রেন্টের অংশ পেত, সেটা আস্তে আস্তে কমছে। ফলে তারাও আস্তে আস্তে যে গ্লোবাল ওয়ার্কিং ক্লাসের একটা অঙ্গ হয়ে উঠছে, যে গ্লোবাল সাউথ ওয়ার্কিং ক্লাসের যে জ্বালা যন্ত্রণা, তারাও আস্তে আস্তে বুঝতে পারছে। রাশিয়াতেও কমিউনিস্ট পার্টি দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে। এত দিন ধরে যুদ্ধ চলতে চলতে একটা সময় আসবেই যখন রিসোর্স আরো বেশি করে আনার জন্য কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় আনতে বাধ্য হবে রাশিয়ার সরকার। সুতরাং আমি দেখতে পাচ্ছি আগামী 5-10 বছর পরে পৃথিবীতে একটা সুন্দর দিন আসছে। আমি ভাবছিলাম যে ভারতে কি কিছুই হবে না, কিন্তু আমি দেখলাম অ্যাটলিস্ট হিন্দি হার্টল্যান্ড এবং গুজরাটে যেটা করা উচিত সেটা তারা শুরু করেছে, এটা যেখানেই যাক না কেন। আমি দৃঢ়ভাবে আশা করব যে নন হিন্দি নন গুজরাটি অঞ্চলগুলোতে ইমিডিয়েটলি রাইট টু সেলফ ডিটারমিনেশনের জন্য আন্দোলন শুরু হোক, তাহলে একদম ঠিক পথে চলা শুরু হয়ে যাবে। হিন্দি হার্টল্যান্ড এবং গুজরাটের মানুষকে আমি কনগ্রাচুলেশন জানাই, তাদেরকে আমার স্যালুট জানাই। আজকে এই লড়াইটা শুরু করেছে উচ্চবর্ণের দরিদ্র এবং মধ্যবিত্তরা, কিন্তু আমার ধারণা শিগগিরই দলিত, ওবিসি যারা হলো গিয়ে যে গরিব এবং মধ্যবিত্ত আছেন, যারা মুসলিম আছেন, তারাও আস্তে আস্তে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন এবং তাদের যে হিন্দি এবং গুজরাটি সমাজকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করবেন, যেটার পূর্ণ অধিকার তাদের আছে। আর অহিন্দি অগুজরাটি রাষ্ট্রগুলো, যে রাজ্যগুলো, সেখানকার মানুষ চেষ্টা করবে যে তাদের যাতে আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকে। কেন্দ্রে তাদের যদি ভয়েস না থাকে তাহলে যাতে ভয়েস থাকে অথবা স্বাধিকারের কথা ভাবতে হবে। তাদের এভাবে চলা আস্তে আস্তে করে শিখতে হবে। তো যাই হোক, আমি এটা দেখে খুবই আনন্দিত হলাম যে হিন্দি হার্টল্যান্ড এবং গুজরাটের মানুষ খুব প্রোগ্রেসিভ একটা কাজ করেছে। আমি আশা করছি আগামী দিনে যে দলিতদের যারা নিপীড়িত অংশ, যাদের কাছে কোনোদিন রিজার্ভেশনের সুযোগ আসেনি, তারা ওই আন্দোলনটার সঙ্গে যুক্ত হবে। ওবিসিদেরও একটা অংশ যুক্ত হবে। ওবিসিদের এটাই নিয়ম অবশ্য, যে একবার পেয়ে গেলে আর পায় না। ওবিসিদের ক্ষেত্রে আলাদা করে কিছু নেই এবং প্রচুর ওবিসি অলরেডি সাপোর্ট করেও এই বিষয়টাকে, এবং যে মুসলিমরাও জয়েন করবে। কারণ ঔরঙ্গজেব কি করেছিল, আকবর কি করেছিল, এর জন্য আজকের কোনো মুসলমানকে পেনালাইজ করা যায় না। যেমন আজ থেকে 1000 বছর আগে কোন ব্রাহ্মণ পুরোহিত কি করেছিল, অথবা কায়স্থ অথবা রাজপুত জমিদার কি করেছিল, তার জন্য কোনো ব্রাহ্মণ বা রাজপুত কায়স্থকে আজকে পেনালাইজ করা যায় না। অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।